সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও দুটি ইউনিয়ন পুনর্বহলের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় চলছে অবরোধ কর্মসূচি। এদিন দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত 10টি এলাকায় অবরোধ করছেন বিক্ষুব্ধরা। সকাল 10টায় বুখুরিয়া সহ কয়েকটি এলাকায় স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এছাড়া সকাল 9টায় রাজবাড়ী ফরিদপুর ঢাকা রেলপথের ভাঙ্গা উপজেলার হামিরদি রেল ক্রসিংয়ে নকশিকাঁথা ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। এ সময় যাত্রীদেরও নামিয়ে দেওয়ার অভিযোগ করেন একাধিক যাত্রী। অপরদিকে ঢাকা খুলনা রেলপথে গাছের গুঁড়ি ফেলে ও লাল পতাকা টাঙিয়ে রেল চলাচল বন্ধ করে দেয়। এতে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন হামিরদি এলাকায় আটকা পড়ে। ভাঙ্গা থানা ওসি আশরাফ হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ভাঙ্গা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের খবর জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। মহাসড়ক ও রেলপথ অবরোধে সৃষ্ট ভোগান্তির কেমন চিত্র দেখছেন সর্বশেষ জানাবেন। জি সৌদা, আপনি জানেন যে আজ সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ফরিদপুরের 4 আসনের যে আসন বিন্যাসের যে সমস্যাটি রয়েছে, মূলত ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার যে আলগি এবং হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু সড়কে অবস্থান করছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের যে ভাঙ্গা গোল চক ইন্টারসেকশন বলা হয়, আমি ঠিক সেই জায়গাটিতেই রয়েছি। আপনি জানেন যে এই যে অবরোধকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণাঞ্চলের প্রায় 21টি জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু রেলপথও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকেই এই অঞ্চলটিতে অবস্থান করছি এবং আমরা দেখছি যে এবং আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি। আপনারা জানেন যে আন্দোলনকারীদের একটি দাবি, তারা মূলত ফরিদপুর 4 আসনের যে দুটি ইউনিয়নকে ফরিদপুর 2 এর সাথে যে সংযুক্ত করা হয়েছে সেটি কিন্তু তারা মানছেন না। তারা বারবারই বলছেন যে তাদেরকে সেই সাবেক আসনের সাথে সংযুক্ত করা হোক। আমি যদি ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই যে মূলত আন্দোলনকারীরা কিন্তু আজকের যে আন্দোলন চলাকালীন তারা কিন্তু দুপুরের খাবারটিও কিন্তু সেরে নিচ্ছেন। এক কথায় সড়কের উপরেই কিন্তু তারা দুপুরের এই খাবারটি সেরে নিচ্ছেন। তো আমরা এখানকার যারা সাধারণ আন্দোলনকারী যারা রয়েছে, আমরা সবার সাথেই কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি। তাদের একটাই দাবি যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা দেখছেন যে মূলত আমি যেহেতু রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কে ঠিক ভাঙ্গার যে ইন্টারসেকশন যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে কিন্তু এক কথায় যে আন্দোলনকারীরা এই সড়কের উপরেই অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের দুপুরের খাবারটি খাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না দাবি না আদায় করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে আমরা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস এবং কোনো ধরনের এই সমস্যা সমাধানের কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো বিষয় জানতে পারিনি। তবে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে গতকাল এই আলগি ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্দিকুর রহমান, তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিলেন গতকাল দুপুরে। এই দুপুরে সংবাদ সম্মেলন করার পরেই কিন্তু তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে আন্দোলনকারীরা। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙ্গা থেকে আন্দোলনের সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভাঙ্গা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। এদিকে পাবনার বেড়া উপজেলার একাংশকে আবারও সংযুক্ত করে পাবনা 1 সাথিয়া বেড়া সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেড়ার বাসিন্দারা। এতে বেড়া পৌর এলাকার যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। হরতাল সমর্থকরা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা 1 আসনের আসনকে ভাগ করা হয়েছে। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহলের দাবিতে হরতাল পালন করছেন। স্বাভাবিকভাবেই হরতাল চলছে, তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সাথিয়া ও বেড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। 4টি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা নির্বাচন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে জেলার 9টি উপজেলাতেও কর্মসূচি পালিত হয়। গত বৃহস্পতিবার সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আগামী 3 দিনের হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সকাল
সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল চলবে। তবে এ সময় শহরে দোকানপাট খোলা থাকবে। শহরের ভিতরে 3 চাকার যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। তবে বাগেরহাট থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারবে না। মহাসড়কে থাকবে অবরোধ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দী আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, নারীদের ক্ষেত্রে তা 20 বছর করা হবে এবং পুরুষদের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। ফরিদপুরের অবরোধ বিকেলে মধ্যে তুলে না নিলে বল প্রয়োগের মাধ্যমে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফরিদপুরে মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা হলো ইলেকশন কমিশন। কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব। কে কোন ধর্মের আমরা তা করব না, এটা সবাই আমাদের দায়িত্ব। তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে, এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দুপুর 2:30টায় এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে সংলাপে অংশ নেবে দলটি। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারেনি কমিশন। এর মধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। এসব বিষয় নিয়ে সর্বশেষ 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন। ডাকসু কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএসএসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের কি ভূমিকা হবে তা নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া ডাকসুর যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন তাদের নামও ঘোষণা করা হয়। সকালে ঢাবি উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএসএসএম ফরহাদ সহ পরিষদের অন্যরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নির্বাচনী প্রচারণার মতোই এখনও ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন বলে জানান তিনি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা শোনার চেষ্টা করব। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন। বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পরে ডাকসুর জিএসএসএম ফরহাদ বলেন, যেই মতেরই হোক না কেন সব শিক্ষার্থীদের জন্য কাজ করা হবে। সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তার, এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রের কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। যেহেতু সেক্রেটারিয়েট বোর্ডই আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বোর্ড থেকে একজন নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএসএসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ বেলা ৩টায় সিনেট ভবনে টানিয়ে দেওয়া হবে এই তালিকা। এ সময় লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নাম্বারও দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। এরপর থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন কমিশন জানিয়েছে ২ ভিপি সহ মোট ১৪ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন পর্যন্ত রাকসুতে প্রার্থী রয়েছেন ২৪৯ জন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ আর এজিএস পদে ১৬ জন রয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বরের রাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে, যাতে মোট ভোটার রয়েছেন ২৮,৯০৫ জন। ১৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের হওয়ায় প্রমাণ হয় সরকারের একটি অংশ তাদের পৃষ্ঠপোষকতা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত নেতার প্রেসে ব্যালট পেপার ছাপানো হয়েছে। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। ৪৮ ঘন্টার মধ্যে নুরুল হক নূরের উপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা। ভিডিও ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও সরকার যখন তদন্ত কমিশন করে 30 কার্য দিবস সেই কমিশনের মেয়াদ দেয়, তার মানে বুঝতে হবে সরকার এই ঘটনার বিচার সঠিকভাবে কতটুকু করতে আগ্রহী বা সদিচ্ছা রয়েছে, এটাও কিন্তু অনেকটা আমরা সন্দেহের চোখে দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় ৪৮ ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, সরকার পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত আবু সাঈদ উপর রিপোর্টে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে 2025 সালের 28 জানুয়ারি সরকার জাতীয়করণের ঘোষণা করেন। জাতীয়করণের ঘোষণার দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা বাস্তবায়ন না হয় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। দীর্ঘদিনের এই দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। অন্যথায় দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন কমিটির নেতৃবৃন্দ। দাবি মেনে না হয় লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে আরো কঠিন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করা যাবে ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়, আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে বিকাল 2টার পর থেকে লাগাতার অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করা হবে। বক্তারা আরও বলেন, প্রাথমিক স্কুলের মতো সব বিধিবিধান মেনেও মাদ্রাসা শিক্ষকেরা 4 দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা করতে হবে। যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই শিক্ষকদের জাতীয়করণের দাবি বাস্তবায়ন ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রাজপথ থেকে আমরা যাব না। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান।
রাকিব, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ সৌদ আপনাকে। আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আজকেই কিন্তু একটি মার্কিন উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন এবং তারা সেই প্রতিনিধি দলটির সাথেই কিন্তু এখন বৈঠক চলছে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব এবং সম্ভবত আমরা যতটুকু জানতে পেরেছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও এই বৈঠকটিতে রয়েছেন। আসলে বৈঠকটি অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে, তবে কতক্ষণ চলবে এখনও কিছু বলা যাচ্ছে না। বৈঠক শেষ হলে হয়তো বা বৈঠকের কী কী বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তবে আমি একটু জানিয়ে রাখতে চাই যে কথাটি আপনি বলছিলেন যে বাংলাদেশি যে পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে 20% শুল্ক আরোপ করেছে সে বিষয়টি নিয়েই কিন্তু তারা মূলত আলোচনা করতে তারা এই বাংলাদেশে এসছেন। এর আগে কিন্তু বাংলাদেশের একটি প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং সেখানে কিন্তু তারা এই শুল্ক কমানোর বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে ইউএসটিআইয়ের সঙ্গে আলোচনা করে তারা এই চুক্তি কমানোর বিষয়ে বা বাংলাদেশের সঙ্গে তাদের একটি খসড়া চুক্তির একটি খসড়া তৈরি করেছেন এবং সেই খসড়াটি নিয়েই কিন্তু আজকে এই আলোচনার মূল বিষয়বস্তু বলে আমরা যতটুকু জানতে পেরেছি। কারণ এই খসড়াটিতে কী রয়েছেন সে বিষয়টি আসলে তারা একটি গোপনীয় চুক্তি, আমরা জানি যে গোপনীয় চুক্তি, এই বিষয়টি হয়তোবা তারা বলবেন না। তবে হয়তোবা যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে শুল্কের বিষয়টি, আমাদের সকলেরই যে লক্ষ্য জানার আগ্রহ সেই শুল্কের বিষয়টি, সেই শুল্কটি নিয়ে তারা মূলত কিন্তু এখানে আলোচনা করবেন এবং বৈঠকে তারা এই চুক্তির নানা বিষয় নিয়ে হয়তো দর কষাকষিও করবেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ কিন্তু তারা পজিটিভ মনোভাব দেখছেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিআইয়ের সঙ্গে আলোচনা করেও কিন্তু তারা জানিয়েছে যে তাদের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা এই বিষয়টিতে তারা ভালোভাবে সাড়া দিয়েছেন এবং তারা আশা করছেন এখন যে 20% শুল্ক রয়েছেন সেটা হয়তো আরও কমিয়ে আনতে তারা পারবেন এবং সে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। আগামী আজ থেকে 3 দিন কিন্তু তারা এই মার্কিন প্রতিনিধি দলটি এই বাংলাদেশে অবস্থান করবেন এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে তারা কিন্তু বৈঠক করবেন। তবে বৈঠকটি যেহেতু চলমান রয়েছে, তবে বৈঠক শেষ হলে হয়তো বা আমরা বৈঠকের বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য জানিয়ে দিতে পারবো। সৌদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। এবারে পরবর্তী প্রসঙ্গ। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 7 জনকে হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী 28 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্দোলনকারী ছাত্র জনতা যারা পুলিশের জন্য কোনো থ্রেট ছিল না, যারা এই দেশেরই সন্তান, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে। তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্টে কুষ্টিয়াতে 7 জনকে হত্যা করা এবং আহত করা হয়েছে, সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশন PKSF ভবন 2 উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ভবনটি উদ্বোধন করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের জন্ম চাকরি করার জন্য নয়, বরং মানুষকে উদ্যোক্তা হতে হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আর্থিক ও অআর্থিক সেবা প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
রাজধানীর আগারগাঁয়ে পল্লী কর্মসহায়তা ফাউন্ডেশনের দ্বিতীয় ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সকালে ভবনটি উদ্বোধন করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মসংস্থান তৈরিতে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে পল্লী কর্মসহায়তা ফাউন্ডেশনের পথ চলার ইতিহাস তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংকের 20 কোটি টাকাটা রাখার চেষ্টা, সেটাকে ওই 20 কোটি টাকাটা উপলক্ষ না হলে পিকেএসএফ এর জন্ম হয়তো এইভাবে হতো না, অন্য কোনোভাবে কোনোদিন হতে পারে, কিন্তু এইভাবে আর হতো না। ওই ধাক্কাটাও আসতো না। আর এর পেছনে লেগে গেল স্বয়ং প্রেসিডেন্ট নিজে। কাজে ওইটার ধাক্কাটা দূরে সরে এসছে যে উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক, এই 20 কোটি টাকা থাকুক। আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি একটু সমর্থন করে বলেছি না, দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, এই টাকা রেখেন, এটা ঝামেলা, এটা মানুষের খেয়ে ফেলবে এগুলো টাকাটা। কাজে এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে, ওইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের অংশ হিসেবে। কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম সেটা জেনে নেওয়া। ব্যক্তি পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে পিকেএসএফ এর ভূমিকা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের জন্ম চাকরি করার জন্য নয়, বরং মানুষকে উদ্যোক্তা হতে হবে। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। এই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম। এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। আশা করি সেই কাজে পিকেএসএফ এই নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে। প্রযুক্তির সহায়তায় প্রতিটি মানুষকে সৃজনশীল হিসেবে গড়ে তুলতে ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কারণ আমাদের উপর আস্থা আছে সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। বেলা 12টার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশিষ্টজনেরা বলেন, ফরিদা পারভিনের শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শেষ ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়ায় তার বাবা মায়ের কবরের পাশে কিংবদন্তি এই শিল্পীকে দাফন করা হবে। ওনারকে আমাদের স্মৃতির মধ্যে রেখে, আমাদের পাশে রেখে ওনার সমস্ত কাজ আমরা করে যেতে পারি, এটাই হবে আমাদের সবচেয়ে বড় বিষয়। আমরা কখনোই বলবো না যে উনি চলে গেছেন। উনি শুধু চলে যান নাই, উনি একটা লিগেসি রেখে গেছেন আমাদের জন্য। আমাদের উচিত হচ্ছে কি তরুণ সমাজে সেই লিগেসিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমাদের লালন সঙ্গীতের শুদ্ধতা রক্ষা, তার প্রচার এবং প্রসারে তার যে অবদান সেটি অনস্বীকার্য। বাংলাদেশের গণমানুষের শিল্পী, লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন আর আমাদের মাঝে নেই। তারই অন্তর্ধান বাংলার সঙ্গীত এবং সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। ফরিদা পারভিনের গান শুনে বড় হয়েছে, আসলে তো ওনার মতো হতে কখনোই সম্ভব না। ফরিদা পারভিন একজন, আর কখনোই সৃষ্টি হবে। এদিকে লালন সাম্রাজ্যে খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ দাফনের জন্য প্রস্তুত কুষ্টিয়া পৌর গোরস্থান। কবর প্রস্তুতের দায়িত্বে থাকা নুরুল ইসলাম জানান, বাবা ডাক্তার দেলোয়ার হোসেন ও মায়ের কবরের মধ্যে তাকে দাফন করা হবে। ঢাকা থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানে পৌঁছালে জানাজা শেষে মা বাবার পাকা কবরে তাকে দাফন সম্পন্ন করা হবে। গতকাল রাত 10:15 দিকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভিন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ করা কয়েক হাজার নৌকা ও ট্রলার অযত্নে আর অবহেলায় নষ্ট হতে বসেছে। এসব নৌযান রক্ষণাবেক্ষণ বা দ্রুত নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে, ইচ্ছে থাকলেও আইনি জটিলতার কারণে নৌযানগুলো নিলাম বা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর চিত্র। শুধু বুড়িগোয়ালিনী নয়, কদমতলা, কৈখালী ও কবাদক স্টেশন সব জায়গাতেই একই চিত্র।
বিভিন্ন সময় অবৈধভাবে বনে প্রবেশের দায়ে বন বিভাগের অভিযানে জব্দ হওয়া অন্তত 2000-এর অধিক ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে। তবে এ বিষয়ে বন বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। শুধু টাকা যে টাকা দেয় এইভাবে তার ছাড়ি দিয়ে আসা, যে না দেয় সেগুলা নিয়ে এসে এইভাবে ফেলাইতে হয়। ছেলে মেলে দেয় যদি, তাহলে তো আমরা গরিব মানুষের কিছুটা বেঁচে যেতে পারি। আটকা পড়ি যে এরা লোকনাতে নিতে পারে, দিলে আরো তো ভালো হয়। আটক নৌযানগুলো দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি এবং মালিকানাবিহীন নৌকাগুলো নিলামের ব্যবস্থা গ্রহণের দাবি জানান সচেতন মহল। দ্রুত কেস নিষ্পত্তি করে আবার এই মালিকদের অল্প পয়সা বা নির্ধারিত টাকায় ফিরিয়ে দেওয়া যায়, তাহলে গরিব এই যে এখানকার মল জেলে বাওয়ালি এরা যেমন রক্ষা পায় অর্থনৈতিকভাবে, তেমনি সরকারও অনেক রাজস্ব আয় হয়। এ বিষয়ে বন বিভাগের এই কর্মকর্তা জানান, মামলা নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণেই নৌযানগুলো অযত্নে অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে। অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি, হাতিয়ার এই বিষয়গুলো আমরা আলামত হিসেবে রেখে দিই যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো রায় না দেন অথবা নিষ্পত্তি না হয়। আলামত হিসেবে আমাদের রাখার বাধ্যবাধকতা আছে। এই জন্য জব্দকৃত অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমরা এগুলো বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো আদেশ না দেন। সুন্দরবনে জব্দ হয় এসব নৌকা ও ট্রলার দ্রুত নিলাম বা রক্ষণাবেক্ষণের মাধ্যমে কোটি কোটি টাকার এই সম্পদ রক্ষার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।